এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বিনা যেখানে ঘুরতে এসেছে সেটা হলো একটা বাগান বাড়ি। তিনি তার ছোটবেলার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছেন। বন্ধুটির নাম সুহাসিনী। পুরোনো দিনের নাম ডাক এমনটাই হতো। অবশ্য মানুষের মনের সাথে মিল রেখেই নামগুলো দেওয়া হতো। সুহাসিনী হাসি খুশি একটা চেহারা নিয়ে সবসময় মানুষের সাথে মিশতে পছন্দ করতেন। বিনার কাছে তার এই স্বভাবটাই ছিল সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। তাই বিয়ের পর তার সাথে সাক্ষাৎ না হতে পারার কষ্টটা বেশ তীব্রতার সাথেই তিনি অনুভব করতে পেরেছিলেন। সুহাসিনীর সাথে দেখা হওয়ার পরেই তিনি বিনাকে বলল, বিনা, খুব ভালো লাগছে তোরা এসেছিস। সত্যি আজকে মনটা ভালো হয়ে গেল। আয় তোরা ভিতরে আয়। বিনার দুই সন্তান, বড় মেয়ে নাম রূপসা আর ছেলের নাম রূপম। রূপসার বয়স এই 15 আর রূপমের বয়স 5। দুই ভাই বোনের মধ্যে অনেকটাই বয়সের ব্যবধান থাকলেও দুই ভাই বোনের মনের মিল ছিল খুব বেশি। রূপসা আর রূপম দুজনেই সুহাসিনীকে বড় মাসি বলে সম্বোধন করলো। সঙ্গে সঙ্গে সুহাসিনী তাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন। এরপর সকলেই ঘরের ভিতরে প্রবেশ করলো। দুপুরে খাওয়া দাওয়ার পর সুহাসিনী দেবী একটি বিষয়ে আলোচনা সভার আয়োজন করলেন। পাক্ষিকভাবে বিষয়টিকে নিয়ে বিচার করলে মনে হয় যেন তিনি ভয়ঙ্কর কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ব্যস্ত। তবে সেটি বাচ্চাদের মনের মধ্যে সেরমভাবে প্রভাব ফেলল না। সুহাসিনী বিনাকে বলল, বিনা, আমাদের বাড়ির পিছনে একটা বাগান রয়েছে, দেখেছিস নিশ্চয়ই? বিনা বলল, না, সেভাবে দেখিনি। তবে তোদের বাড়ির পিছনের দিকে একটা জঙ্গল দেখেছি। সেখানে যে আরও অনেক কিছু থাকতে পারে সেটা সেভাবে ধারণা করতে পারিনি। অবশ্য জঙ্গল নিয়ে আমারও তো কৌতূহল নেই, আর জঙ্গল দেখলে আমার একটু ভয়ই লাগে। কিন্তু তুই হঠাৎ সব কথা বাদ দিয়ে ওই জঙ্গলের কথা বলছিস কেন? সুহাসিনী আবার বলল, হ্যাঁ রে, বিষয়টা জানিয়ে রাখাই ভালো। বাড়ির পেছনের দিকটা ঠিক জঙ্গল বলবো না, জঙ্গল বললে ভুল বলা হবে। ওখানে একটা মস্ত বড় বাগান রয়েছে। সেটা অবশ্য আমাদেরই বাগান, পূর্বপুরুষের ভিটে। বুঝতেই তো পারছিস, বিশাল বড় সম্পত্তির মালিকানা কাঁধে নিয়ে এতকাল বেঁচেছিলেন আমার শ্বশুর মশাই। এই তো কিছুদিন পূর্বেই তিনি গত হয়েছেন। তারপর থেকে আমার স্বামীকেই এই গোটা সম্পত্তি সামলাতে হচ্ছে। কিন্তু শ্বশুর মশাইকে একটা কাজ করতে দেখতাম। প্রতিদিনই সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। হাতে থাকতো একটা থালা, আর তাতে সাজানো থাকতো নানান রকমের পঞ্চব্যঞ্জন। কেন সেটা বলতে পারবো না। একদিন নিজের কৌতূহল নিবারণ করার জন্য শ্বশুরের পিছু নিলাম। দেখলাম তিনি একটা বিশাল বড় বেলগাছের তলায় গিয়ে ওই খাবার থালাটা রেখে বসলেন আর বললেন, হে ব্রহ্মদৈত্য, আপনি আমাদের ওপর এতকাল ধরে রুষ্ট হয়ে রয়েছেন। আপনাকে পরিতুষ্ট করার উদ্দেশ্যে সচেষ্ট হয়েছি আমরা সকলেই। তথাপি কিছুতেই আপনি এই স্থান ত্যাগ করতে চান না। জানি আপনি এই বিশাল বাগানটা পাহারা দেন। আমিও আমার পিতার কাছে এই ব্যাপারটা শুনেছি। হয়তো সেই মায়া কাটিয়ে আপনি এখান থেকে চলে যেতে পারছেন না। আজকে আপনার পছন্দের খাবারগুলো নিয়ে এসেছি, দয়া করে এগুলো মুখে দেবেন। আশা করি আপনার ভালো লাগবে। আর আপনি যদি আজকে এই স্থান ত্যাগ করে চলে যাওয়ার সংকল্প নেন, তবে যাওয়ার সময় আপনার ওই খড়ম দুটো এই গাছের তলায় রেখে যাবেন। তাহলে আমিও বুঝতে পারবো যে আপনি এখানে আর নেই। এই বলেই দেখলাম শ্বশুর মশাই ওই স্থান ত্যাগ করে পুনরায় ভিটের দিকে অগ্রসর হতে শুরু করলো। উল্টো দিকে চোখে পড়তেই চমকে উঠলাম আমি। দেখলাম কেউ যেন থালার ওপর থেকে একের পর এক খাবারগুলো তুলে নিচ্ছে। সেগুলো থালার ওপর থেকে একের পর এক গায়েব হয়ে যাচ্ছে। বিষয়টি দেখার সাথে সাথেই চমকে উঠলাম আমি। শীত দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। তারপর অদৃশ্য কারো ঢেকুর তোলার আওয়াজও শুনতে পেলাম। আদপে কি সেখানে কেউ ছিল, নাকি সবটাই আমার মনের ভুল, এটা আজও পরিষ্কার হয়নি। এ কথাগুলো তোকে বলার একটা বিশেষ কারণ রয়েছে। তোরা এখানে আসার আগে আমি দেখলাম তোরা অনেকবারই ওই বাগানটার বিষয়ে আলোচনা করছিস। আর এই বাড়িতে আসার আগেও তোদেরকে দেখলাম তোরা এই বাগানটা নিয়ে খুব কৌতূহল প্রকাশ করছিস। আর সেই থেকেই আমার ভয়টা আরো অধিক পরিমাণে দানা বাঁধতে শুরু করেছে। আসলে তোর ছেলে মেয়েরা খুবই ছোট, সাথে আমার দুটোও আছে। ওরা ওই বনের দিকে রাতের বেলা যেতেও পারে। ভাববে গ্রামটা ঘুরে দেখি, বাগানে একটু ঘুরে দেখি, ওইখানে কি রয়েছে, আদবে কিছু আছে কিনা, এইসব বিষয়ে কৌতূহল প্রকাশের ইচ্ছেটা ওদের মনের মধ্যে একটু বেশিই থাকে। তাই বললাম ওদেরকে খুব সাবধানে রাখিস,
কারণ বিপদ কিন্তু কোনোদিন বলে কয়ে আসে না। আমার কথাটা বুঝতে পারছিস তো? বিনা ঘাড় নেড়ে বলল। এটা বলে তুই এক প্রকার ভালোই করেছিস, কারণ আমার ছেলে মেয়ে দুটো যেরকম বিচ্ছু, ভূত পেতের ভয় ডর ওদের মনের মধ্যে কিছু নেই। ওরা কলকাতার ছেলে মেয়ে তো, তাই ওদিকে গেলেও যেতে পারে। তবে রাতের অন্ধকার ওদের খুব প্রিয়, তাই সহজে ওরা এই কাজ করে ফেলতে পারে। তবে আমার কিন্তু বড্ড ভূতের ভয়, আমিও তো সহজে ওই কাজ করতে পারবো না। বেশ, আজকে ওই ডান পেটে দুটোকে বারণ করে দেবো, রাতে যেন কোনোভাবে ওইদিকে না যায়। গেলেই ব্রহ্মদৈত্য ছিঁড়ে খেয়ে ফেলবে। একটু বেশি ভয় দেখাতে হবে, না হলে কিছুতেই ব্যাটারা সাবধান হবে না, বুঝছিস তো? বিনা তখন জানতো না আড়ালে দাঁড়িয়ে ওই ডান পিঠের দল সবটাই শুনে ফেলেছে, আর তারা মনে মনে ঠিকও করে ফেলেছে যে রাত্রে তারা অভিযান করবেই। বিনা সুহাসিনীর সাথে কথোপকথন শেষ করে নিজের ঘরে চলে এলো। এরপর রূপসাকে ডেকে বলল। দেখ রূপসা, তোকে একটা কথা বলি। সুহাসিনী তোদের জন্যে ওই পূর্ব দিকের ঘরটা ঠিক করেছে। তোরা চারজনেই ওই ঘরটায় আজকে থাকবি। আমি চাই তোরা সকলেই একসাথে শান্তিপূর্ণভাবে থাকিস। এমনিতেই মাত্র কয়েকটা দিনের জন্য আমরা এখানে এসেছি, কাজেই আমি চাই না কোনো সমস্যা তৈরি হোক। আর একটা কথা, ওই বাগানের দিকে একেবারেই যেন যাওয়া না হয়, কি রাতে কি সকালে। আমি যদি দেখেছি তুই ওদেরকে সঙ্গে নিয়ে ওইদিকে কৌতূহল নিবারণের উদ্দেশ্যে গেছিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বিষয়টা মনে থাকবে? রূপসা ঘাড় নেড়ে সায় দিল। কোনো কাজ করতে বাধা দিলে সেই কাজটির প্রতি এমনিতেই বাচ্চাদের কৌতূহল অনেক বেশি বেড়ে যায়। ঠিক সেইভাবেই রূপমার রূপসার মনেও কৌতূহলটা খুব বেশি পরিমাণের বেড়ে গেল। রূপমার রূপসা আর সুহাসিনীর দুই মেয়ে রুম্পা আর ঝুম্পা চারজনে মিলে জমায়েত হলো একটি ঘরে। তারা চারজনেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করে দিল। রাতের অন্ধকারে ওই বাগানে ঘুরতে যাওয়ার আনন্দটা সকলের মনেই সমানভাবে কাজ করতে শুরু করলো। রাতের ওই কালো আচ্ছাদন যে এভাবে তাদেরকে গ্রাস করতে পারে, সেই বিষয়টি পূর্বে কেউই আন্দাজ করে উঠতে পারেনি। সকলেই রাতের অপেক্ষায় ছিল। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। এরপরেই রাতের কালো ছায়া গোটা ক্ষেত্রটিকে ঢেকে ফেলল। এই চারজনেই রাতের অন্ধকারে অভিযান চালানোর উদ্দেশ্যে একেবারে উৎসুক হয়ে রয়েছে। রূপসা তার ভাই বোনের উদ্দেশ্যে বলল। আজকে রাতের বেলায় চুপি চুপি আমাদের ওই বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। মা আমাদেরকে ওই বিষয়ে কিছুই সেইভাবে বলতে চাননি। আসলে সমস্ত কিছুর গভীরে প্রবেশ করা বড়দের অতটা ভালো লাগে না, তবে আমরা কিন্তু এর গভীরে প্রবেশ করব। তবে এটুকু বলতে পারি, সেখানে এমন কিছু রয়েছে যেটিকে কেন্দ্র করে সকলেই খুব চিন্তিত। যাক, সেসব ভেবে কাজ নেই। ওই বাগানে আম কুড়াতে যাবো আমরা সকলেই রাত্রিবেলা, ঠিক আছে? আজকে দেখছি মেঘও ডাকছে, ভোরের দিকে বৃষ্টিও হয়তো হতে পারে, তবে এক্ষুনি হয়তো বৃষ্টি পড়বে না। তাছাড়া কাছেই তো ভিটে, তবে তেমন যদি দেখি তাহলে দৌড়ে বাড়িতে ঢুকে পড়বো। আর এখানে আসার সময় দেখেছি ওই আম গাছের নিচে অনেক আম পড়ে থাকতে, সেগুলোকে কোছরের মধ্যে নিয়ে চলে আসবো। এরপরে বাড়িতে ফিরে কাঁচা আম কেটে নুন দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। কি বলিস সকলে? রূপসার কথায় সায় দিল সকলেই। কেবল সায় দিল না একজন, সুহাসিনীর বড় মেয়ে ঝুম্পা। সে বলল, দিদি ভাই, সব তো বুঝলাম, কিন্তু জানো তো ওই বাগানে নাকি ব্রহ্মদৈত্য থাকে। মায়ের কাছে গল্প শুনেছি, এমনকি আমার ঠাকুমার কাছেও শুনেছিলাম। সেই ভয়েই তো ওই বাগানে আমরা কোনোদিন পা দিই না। সন্ধ্যের পরে ওইদিকে গেলেই বিপদ হতে পারে, এমনটা সকলের মুখেই শুনেছি। তাই সেদিকে যাওয়ার সাহস আমরা কেউ দেখাইনি। রূপসা ঝুম্পাকে উদ্দেশ্য করে বলল। তাহলে আর কি করা যাবে? তোর যখন প্রাণের এতই ভয়, তাহলে তুই বাড়িতেই থাক। ঝড়ের মধ্যে আম কোড়ার মজাটাই আলাদা, সেখানে না গেলে বিশ্বাস করতে পারবি না। কিন্তু তোর যখন এত ভয়, তখন আমি আর জোর করব না, ওদেরকে নিয়ে চলে যাব। পরে কিন্তু আমার সামনে কাঁদুনি গাইতে আসিস না, এই বলে দিলাম। ঝুম্পা ছাড়া সকলেই রূপসার কথায় সায় দিল। ফলে ঝুম্পাকেও শেষমেশ ওই সিদ্ধান্তে অনড় থাকতে হলো। ঝড়ের মধ্যে ওই স্থানের সৌন্দর্য উপভোগের বিষয়টা সেও সেদিন এড়িয়ে যেতে পারেনি। অগত্যা রাতের অন্ধকারে ঘড়ির কাঁটা দুটো স্পর্শ করার সাথে সাথেই সকলে গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এরপর সকলেই সন্তর্পণে লোকের নজর এড়িয়ে বাগানের দিকে অগ্রসর হতে লাগলো। বাগানে পৌঁছে সকলে যা দেখলো সেটি দেখার সাথে সাথেই সকলের চক্ষু একেবারে চড়ক গাছ। তারা দেখলো সারি সারি আম গাছ একে অপরের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
ওদের আসল উদ্দেশ্য যে কি সেটাই চারজন কেউই বুঝতে পারল না। তাই সকলেই হো শব্দে হেসে উঠল। রূপসা বলল, ভেবেছিলাম একটাই বড় আম গাছ আছে, দূর থেকে তো সেটাই নজরে পড়েছিল, কিন্তু এখন তো দেখছি এখানে অনেক আম গাছ রয়েছে রে। তাই এদিকে বেশ ভালোই হলো, একসাথে অনেক আম কুড়িয়ে ফেলা যাবে। রোদে শুকিয়ে আমসি করে খেতেও কিন্তু মন্দ হবে না, গাছের টাটকা আম। নে নে চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি সব ঘুরিয়ে এনে দেখি। জায়গাটা ছিল একেবারেই শুনশান, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছিল। বাতাসের সাথে একটা সোদা গন্ধ প্রত্যেকের নাকে এসে লাগছে। বৃষ্টি আসার পূর্বে মাটি থেকে উঠে আসা ওই সোদা গন্ধটা শরীর মনকে একেবারে চাঙ্গা করে দেয়। সকলেই সেই দৃষ্টিটা উপভোগ করতে লাগলো। রূপসা বলল, দেখছিস তো কত ভালো লাগছে, এই জন্যই বলেছিলাম আমার সাথে চল। দিনের বেলা বাড়িতে বসে বৃষ্টির রেশ প্রত্যক্ষ করতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু রাতের অন্ধকারে প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য কতজনেরই বা হয়। এই আমরা আজকে যে অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাব, সেটা দেখবি আজীবন আমাদের মনে থাকবে। রূপসার কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ একটা কাশির শব্দ শুনতে পেয়ে চমকে উঠে পিছনে ফিরে তাকালো। এরপর বলল, এই তোরা কেউ কারোর কাশির শব্দ শুনতে পেয়েছিস? আমি কিন্তু স্পষ্ট শুনতে পেলাম কোনো একটা পুরুষ মানুষের কাশির শব্দ। বিষয়টা রূপসার মুখে শোনা মাত্রই সকলেই ঘাবড়ে গেল। তাদের মধ্যে থেকে ঝুম্পা বলে উঠল, ওরে বাবরে, দেখলে তো দিদি, এই কারণেই তোমাকে রাতের অন্ধকারে এখানে আসতে নিষেধ করেছিলাম। যার যে বিষয়ে ভয় কম থাকে, শুনেছি ভূতেরা নাকি তাদেরকেই নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবার স্বার্থে এমন ভয় দেখায় যে প্রাণ বাঁচা দুষ্কর হয়ে পড়ে। এই তোমার জ্বালায় আমাদের যদি কোনো বিপদ ঘটে তখন কি করব? এই রে, আমি বরং ভালো ভালো কেটে পড়ি। রূপসা সহ বাকি দুজনেই তাকে চেপে ধরল। এই ব্যাটারে ধর তো, ধর ধর ধর, ব্যাটারে ধর। সকলের জোরাজোরিতে ঝুম্পা সেখান থেকে চলে যাওয়া সম্ভব হলো না। রূপসা তাকে বলল, চুপচাপ আমাদের সাথে আম কুড়াতে থাকবি, এখন আর এই বিষয়ে কোনো কথা বলবি না, মনে থাকবে? কি নাকি শুনেছি সেটা নিয়ে যদি এত ভয় পেতে হয় তাহলে আর দেখতে হবে না, চল চুপচাপ আম কুড়ো। ওরা সকলেই যে যার মতো আম কুড়াতে শুরু করলো। যে জটা পারলো কোচরে গুড়িয়ে নিল। এমন সময় সজোরে একটা বাজ আকাশের বুকে কড়কড় শব্দে ফেটে পড়ল। তার ঘন কালো নিঃশ্বাসটা এসে পড়ল তাদের গায়ে। প্রত্যেকেই চমকে উঠল। ওখানে যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সেটি তারা প্রত্যেকেই অনুভব করতে পারছিল। রূপম ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, কে? কে রে? ওখানে কে? কথাটা হাওয়ায় ছুড়ে দেওয়ার সাথে সাথেই সকলে শুনতে পেল খড়মের শব্দ। কেউ যেন খড়ম পায়ে দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। গায়ে কাটা দিয়ে উঠল সকলের। ওই খড়মের শব্দটি শোনা মাত্রই সকলের কোচর থেকে বেশ কিছুটা আম মাটিতে পড়ে গেল। একে অপরের মুখের দিকে তাকাতেই রূপসা সকলকে উদ্দেশ্য করে বলল, আমরা সকলেই ওই খড়মের শব্দটা শুনতে পেয়েছি, এ কথা ঠিক, কিন্তু কাউকে এদিকে আসতে দেখতে পাচ্ছি না। যদি সত্যি এখানে কোনো অপশক্তির বাস থাকে তাহলে সেটা তো এতক্ষণে চোখে পড়ে যাওয়ার কথা। তাই ব্যাপারটা আদপে কি সেটাই তো আন্দাজ করতে পারছি না। কিন্তু কে আসছে ওদিক থেকে? দাঁড়া, তোরা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যাস না, আমার কথা শোন। এতকাল ধরে মানুষের এই বাগানটাকে ঘিরে যে নানান রকমের জল্পনা কল্পনা জড়িয়ে আছে, আজকে যদি আমরা চাক্ষুষ কিছুকে দেখতে পাই সেটাই বরং ঠিক হবে। তোরা এখানে বরং দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ও পাশটা, যদি কাউকে দেখতে পাই। কেমন একটা বেলফুলের গন্ধ পাচ্ছি। ঝুম্পা সাথে সাথে বলে উঠল, বর্দি, তোমাকে আবারও বলছি ওদিকে যেও না। তুমি যার সাথে মস্করা করবে বলে ভাবছো, সে আসলেই বেলফুলের গন্ধ বেরোয়। কারণ তুমি হয়তো জানো না, উনি বেলগাছেই থাকেন। ওই যে পিছনের দিকে জঙ্গলটা দেখছো, আর একটু এগালেই ওখানে একটা বড় বেলগাছ নজর পড়বে। ওই বেলগাছেই তো তার বাস। ওই বেলগাছটার বয়স অনেক বছর, তিনি অনেক যুগ ধরেই ওখানে রয়েছে। শুনেছি আমাদের এই বাড়ি হওয়ার আগে এই জায়গাটা একেবারেই জঙ্গলে পরিপূর্ণ ছিল। উনি ওই বেলগাছেই থাকতেন। এখানে বাড়ি হওয়ার পর থেকে আমাদের বাড়ির যত বড়রা সবাই ওনার উদ্দেশ্যে এখনো খাবার দিয়ে আসে। ওই বেলগাছটার তলাতেই খাবার রেখে আসতে হতো, উনি এসে খেয়ে যেতেন। এমনকি আমার মাও নাকি একবার নিজের চোখে বিষয়টি দেখেছে। এসব সত্যি তো বদ্দি, তোমাকে আমি মিথ্যা বলতে যাবো কেন? আসলে আমি আমার ঠাকুমার কাছ থেকে মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর কথা জানতে পেরেছিলাম।
কিন্তু প্রকাশ্যে কোনোদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি। তুমি খবরদার ওদিকে যেও না। ওই বেল গাছের নিচেই যে তার বাস, আর গায়ে বেলফুলের গন্ধ থাকে। বেলফুল তার খুব পছন্দের। ক্রমেই খড়মের শব্দটা প্রখর হতে থাকলো। ওখানে উপস্থিত সকলেই পড়িকি মরি করে পালিয়ে গেল। রূপসা কোনো তোয়াক্কা না করেই সেদিকে এগিয়ে যেতে লাগলো। এমন সময় দেখতে পেল একটা পুরোহিতের মতো গেরুয়া বস্ত্র ধারণ করে একটা বিশাল লম্বা ব্রাহ্মণ খড়ম পরে ঠক ঠক শব্দ করতে করতে তার দিকে এগিয়ে আসছে। ওই জায়গাটা বেলফুলের গন্ধে পুরোপুরি পরিপূর্ণ হয়ে উঠেছে। ওই লোকটার মুখের দিকে তাকাতেই রূপসার শরীরের সমস্ত রক্ত একেবারে হিম হয়ে গেল। রূপসা দেখল লোকটার চোখের জায়গায় রয়েছে দুটো গোলাকার গর্ত, আর সেখান থেকে আগুন বেরিয়ে আসছে। লোকটা রূপসার দিকে ডান হাতের বুড়ো আঙুল তুলে বললেন, এখানে কেন এসেছিস? জানিস না এটা আমার বিচরণের সময়? আমি এই সময়ে সারা রাত এই জঙ্গলে পাহারা দিই, আর আমার অনুমতি ছাড়া এই বাগান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়া সম্ভব না। যারা এই কাজ করে আমি তাদের কোনোদিনই ক্ষমা করি না। তুই ওদের নিষেধের সত্ত্বেও এখানে কেন এসেছিস? যা, শীঘ্রই এখান থেকে চলে যা, আর যা নিয়েছিস সেগুলো যথাস্থানে রেখে চলে যা। চলে যা বলছি। কিরে, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেয়ে গেলি? লোকটি যে কে রূপসার আর বুঝতে বাকি রইল না। সে সঙ্গে সঙ্গে ওই স্থান ত্যাগ করে ঝড়ের বেগে দৌড়ে পালাতে লাগলো। কোচরের মধ্যে পড়ে থাকা সমস্ত আমগুলিকে ওই স্থানে ফেলে রেখে দৌড়াতে লাগলো। অন্ধকারের মধ্যে জ্ঞান শূন্যর মতো দৌড়াতে থাকার কারণে সামনে একটা পাথরের ঢিবিতে লেগে পা মুচকে পড়ে যায়। অমনি রূপসা জ্ঞান হারায়। রাতে রূপসা বাড়ি না ফেরার কারণে সকলেই খুব চিন্তিত। বিশেষ করে সুহাসিনী দেবী পাগলের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে। মেয়েটা যে কিছু একটা হয়ে গেছে এই বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন। কিন্তু পরে রূপসাকে খুঁজে পাওয়ার পর বিনা সহ বাড়ির প্রত্যেকেই বেশ নিশ্চিন্ত অনুভব করল। তবে এরপর রূপসা কিন্তু প্রায় 7 দিন কোনো কথা বলতে পারেনি। কাউকে কাছে আসতে দেখলেই সে চমকে উঠত আর বারবার জ্ঞান হারিয়ে ফেলত। বিষয়টা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে রূপসা হয়তো কোমায় চলে যেত। কিন্তু বিনা তার এক পরিচিত ডাক্তার বন্ধুর সাথে কথাবার্তা বলে রূপসাকে সুস্থ করে তুলল। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন একটি ভূতের গল্প, ব্রহ্মদৈত্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকু। দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।